হিমাগারে আলুর জায়গায় অবৈধভাবে মজুত করছে ডিম। এবার কুমিল্লায় অভিযানে ২১ লাখ পিস জব্দ। মাদারীপুরে কৃত্রিম সংকট তৈরি করে হালিতে বাড়িয়ে দিয়েছে ১৫ টাকা। দ্রব্যমূল্যের চাপে পিষ্ট মানুষ, ক্ষমতাসীনদের ইশতেহারে মূল্যস্ফীতি কমানোর অঙ্গীকার থাকলেও মেলেনি সুফল। চলতি বাজেটেই বাস্তবায়ন চান অর্থনীতিবিদরা। সকালের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করলেন চট্টগ্রামের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শহীদ স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পরিবারের সদস্যরা। মা, বাবা, স্ত্রীর পাশাপাশি গণভবনে গিয়েছিল জাওয়াদের ২ শিশু সন্তানও। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে গেলে আসিম জাওয়াদের পরিবারের সঙ্গে দেখা করেন সরকার প্রধান। এ সময় নিহতের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। এক পর্যায়ে আসিম জাওয়াদের মাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নিজেও কান্নায় ভেঙে পড়েন। সরকার প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ পর্বে আরও উপস্থিত ছিলেন আসিম জাওয়াদের বাবা ডাক্তার আমানুল্লাহ, স্ত্রী রিফাত অন্তরা সহ মেয়ে আইজা ও ছেলে আয়াস। কিশোরগঞ্জের পর এবার কুমিল্লায় আলুর হিমাগার থেকে অবৈধভাবে মজুত করা ২১ লাখ পিস ডিম এবং ২৪,০০০ কেজি মিষ্টি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে লালমাই উপজেলার বরল এলাকায় মেঘনা কোল্ড স্টোরেজে অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শাওন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুল ইসলাম। লাইসেন্সবিহীন কোল্ড স্টোরেজে অবৈধভাবে মজুত করা ২১ লাখ পিস আগামী ২৪ ঘন্টার মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। এছাড়া ড্রামে সংরক্ষণ করে রাখা ২৪,০০০ কেজি মিষ্টিও জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। হিমাগারে আলুর জায়গায় মজুত করা হয়েছে ডিম। কৃত্রিম সংকট দেখিয়ে মাদারীপুরে ডিমের দাম হালিতে বাড়ানো হয়েছে ১২ থেকে ১৫ টাকা। এলাকাবাসীর অভিযোগ, ২ বড় ব্যবসায়ীর হাতে জিম্মি জেলার ডিমের বাজার। এতে ক্ষুব্ধ ক্রেতারা। তবে আমদানি কম হওয়ার অজুহাত ব্যবসায়ীদের আর বাজার নিয়ন্ত্রণে গতানুগতিক আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। শাহাদাত আগুনের ছবিতে সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট। করা হয়েছে পর্যাপ্ত মজুত, তারপরও কৃত্রিম সংকট দেখিয়ে বাড়ানো হয়েছে ডিমের দাম। সপ্তাহ ব্যবধানে মাদারীপুরে প্রতি হালি ডিমের দাম বেড়েছে ১২ থেকে ১৫ টাকা। জেলা শহরের বিসিক শিল্পনগরীর মাদারীপুর হিমাগারে মার্চ মাস থেকে ডিম মজুত শুরু করে ফরিয়া ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, শহীদুল ইসলাম ও জাহাঙ্গীর কাজী নামে ২ ব্যবসায়ী জেলার ডিমের বাজার নিয়ন্ত্রণ করছে। হিমাগারে ডিম মজুত রেখে বাড়ানো হয়েছে দাম। এতে ক্ষুব্ধ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা। মাদারীপুরে ব্যবসায়ীরা এইভাবে সিন্ডিকেট করে দামগুলো বাড়াইছেন। আগে কিনছে হলো ৩৬ টাকা হালি, এখন বর্তমানে ১০ থেকে ১২ টাকা হালিতে বেড়ে গেছে। সবাই কোল্ড স্টোর করছে, স্টোরজাত করছে, এই জন্য হঠাৎ করে তারা ডিমের দাম বাড়াই দিচ্ছে। জেলায় কোনো ফার্ম না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি ফরিয়া ব্যবসায়ীদের। এদিকে হিমাগার কর্তৃপক্ষ জানায়, রমজান মাসে ডিমের দাম কম থাকায় তখন থেকেই মজুত শুরু করেন ব্যবসায়ীরা। পরে সুবিধা মতো ধীরে ধীরে বাজারে বিক্রি করা হয়। এ জায়গা কোনো ডিমের ফার্ম নাই, এ জায়গা কোনো কেউ মজুত করে না। হয়তো ২টা না ব্যস্ত হলে ধুয়ে দিয়ে আবার লইয়ে যাই। রোজার ভিতরে ডিমের দামটা একটু কম থাকে, তখন তারা কিনে মজুত করে। রোজাটা বের হয়ে গেলেই ডিমের দাম একটু বাড়ে, কোনো সময় বাড়ে, কোনো সময় বাড়ে না। অসাধু ডিম ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার গতানুগতিক আশ্বাস জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আমি অবশ্যই অভিযান পরিচালনা করব। সেই অসৎ ব্যবসায়ীকে অভিযানের আওতায় এনে আমি প্রশাসনিক ব্যবস্থায় তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তথ্য মতে মাদারীপুর হিমাগারে বর্তমানে প্রায় ৬ লাখ ডিম মজুত রয়েছে। এক হালি ডিম পাইকারি বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকা, যা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। এছাড়া বাজারে দেখা নেই দেশি মুরগি ও হাঁসের ডিম। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। নিত্যপণ্যের মূল্যের চাপ থেকে মুক্তি চান ভোক্তারা। খুচরা ব্যবসায়ীরাও চান দাম বৃদ্ধির লাগাম টেনে ধরুক সরকার, যেন ব্যবসা চালাতে তাদের মূলধনের যোগান কম লাগে। তাদের চাওয়া মাথায় রেখে চলতি বাজেট আর ক্ষমতাসীন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে অগ্রাধিকার পেয়েছে মূল্যস্ফীতির আস্ফালন থেকে ভোক্তার ঘরে স্বস্তি ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার।
যদিও দৃশ্যত কোনো সুফল ভোগ করতে পারেনি সাধারণ মানুষ। এ অবস্থায় আসন্ন বাজেটে মূল্যস্ফীতি কমানোর প্রস্তাব বাস্তবায়নে স্পষ্ট পরিকল্পনা চান অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। দামের চাপে মূল্যস্ফীতি ফুলে ফেঁপে 10% ছুঁই। চলতি অর্থবছরের বাজেটে যেমন বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হয়েছিল মূল্যস্ফীতির লাগাম টানা, তেমনি ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারেও গুরুত্ব পায় বাজারে ভোক্তার স্বস্তি, যদিও সুফল পায়নি ভোক্তারা। একই জিনিস সকালে দেখা যায় যে 40 টাকা, বিকালে 60 টাকা। দাম বাড়লে তো এটা কমানোর কোনো কায়দা নাই, কেউ কমায় না। বাজেটের আগেই যে ঊর্ধ্বমুখী দ্রব্যমূল্যের দাম, তো বাজেট হলে আরো দাম বেড়ে যাবে। এমন একটা বাজেট দেওয়া হোক যাতে আমরা সাধারণ জনগণ 2 মুঠা খেয়ে বাঁচতে পারি। সঞ্চয় ভেঙে সংসার খরচ মেটানোর ভোট দিতে যখন প্রয়োজন ও পরিমাণে কাটছাট করেও মিলছে না ব্যয় সংকোচনের সুফল, তখন দোকানির বাকির খাতায় বাড়ছে ভোক্তার অসহায়ত্বের জের। এভাবে মূলধন আটকে থাকায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীর কাঁধে পুঞ্জীভূত হচ্ছে লোকসানি শঙ্কা। তাদেরও চাওয়া তাই কমে আসুক পণ্যের দাম ও বিনিয়োগ। এইবার বাজেটে যেন কোনো কিছু দাম না বাড়ে, কারণ দাম বাড়লে আমরাই কিনতে পারতেছি না। বর্তমানে আমরা যে কিনে বিক্রি করবো আমাদের অনেক টাকা পয়সা লাগে। বাকি খাতার মধ্যে মানে থাকে যা, মানে আস্তে আস্তে অ্যামাউন্টটা বেড়ে যায়, কাস্টমার দিতে সমস্যা হয়ে যায়। আয় ব্যয়ের হিসাব না মেলার কারণ কি? সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে, বছরের ব্যবধানে সব ধরনের চাল ও ডালের দামই বেড়েছে। বেশি বেড়েছে মোটা ও মাঝারি চালের দাম 8 থেকে 9%। এ সময় 50% বেড়েছে মুগ ডালের দাম। আলুর বাজারে নিয়ন্ত্রণ নিতে পারেনি ভরা মৌসুমও। বছর ব্যবধানে দাম বেড়েছে 37.5%। 8% বেড়েছে দেশি পেঁয়াজে। পণ্যের দামগুলো যদি কমায় নিয়ে আসতে পারে তাহলে মনে হয় যে ভালো। সরকারকে আমার কত কি বাজেট করবে? দ্রব্যমূল্যের দাম কম রাখবে, কমের দিকে থাকবে, সাধারণ জনগণের কথা চিন্তা করে তারপর বাজেট উত্থাপন করবেন। লাগাম টানা যায়নি শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন ব্যয় বৃদ্ধিতে বেড়ে চলা খাদ্য বহির্ভূত খাতের মূল্যস্ফীতিও। বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা আর বাজেট বাস্তবায়ন উপযুক্ত মুদ্রানীতি না থাকতেই মেলেনি কাঙ্ক্ষিত প্রত্যাশা। এমন দাবি করে অর্থনীতিবিদরা বলছেন, আবারও ঊর্ধ্বমুখী ডলার রেট বাড়িয়ে দিবে আগামী দিনের দৈনন্দিন ব্যয়ভার। তাই শুধু প্রস্তাবনা, সুস্পষ্ট রূপরেখা দেখতে চান তারা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা হচ্ছে সরকারের সবচেয়ে অগ্রাধিকার বিষয় থাকবে, কিন্তু আমরা দেখলাম যে বাজারে বা বাস্তবে সেই রিফ্লেকশনটা ঠিক সেভাবে হয়নি। সরকার হয়তো বললো যে মূল্যস্ফীতি আমরা হয়তো 6.5-এর মধ্যে নিয়ে আসবো বা 7-এর মধ্যে নিয়ে আসবো। এইটা আনার জন্য রোড ম্যাপটা কি? এই বাজেটে আমরা তার একটা রোড ম্যাপ দেখতে চাই। প্রতি বছরই পণ্যের দাম বাড়বে, বাস্তবতা এমন হলেও তা যেন থাকে ক্রেতার নাগালের মধ্যে। তা নিশ্চিতে বছর জুড়েই যেন কঠোর নজরদারি থাকে, সেই তাগাদা সাধারণ মানুষের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ইউনিয়ন থেকে সিটি কর্পোরেশন হলেও ভাগ্য বদলায়নি ডিএনসিসির 53 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। কাগজে কলমে ঢাকার বাসিন্দা, অথচ মাটির রাস্তা। কাজ শুরু হলেও 1.5 বছর ধরে বন্ধ, তাই দুর্ভোগ সীমাহীন। সামনে বর্ষাকাল, তাই বাইরে বের হওয়া নিয়েই শঙ্কায় রানাভোলার বাসিন্দারা। কাউন্সিলর বলছেন সীমানা জটিলতায় আটকে আছে কাজ, যদিও মেয়র শোনালেন আশার বাণী। যেন গ্রামের মেঠোপথ, আঁকাবাঁকা, উঁচু নিচু। গাড়ি তো দূরের কথা, রিকশাই চালাতে হয় গায়ের জোরে। এখানে যাত্রী নিয়ে প্যাডেল দিয়ে নয়, ঠেলে ঠেলেই চলে এই বাহন। এর চেয়ে গ্রামের রাস্তা অনেক ভালো, চালাইতে অসুবিধা হয়, ঝাঁকি লাগে, প্যাসেঞ্জার উঠতে চায় না। পাহাড়ের মতো তাদের টানাই লাগে, টাইনে তার উঠা যায় না। আমাকে তো মেলা কষ্ট হয়ে যায় যাওয়া আসা, তারপরে গরিব মানুষ চালান লাগে। গাড়ি চলা তো আরও দুষ্কর। ভুলে যদি এই পথে গাড়ি নিয়ে কেউ ঢুকেছে তাহলেই ফেসে গেছে। মালামাল আনা নেওয়া ভাড়া ডবলের চেয়ে বেশি লাগে। আগে যেখানে ভাড়া লাগতো ভ্যান গাড়িতে 300 টাকা, এখন লাগে 700-800 টাকা। রাস্তা কাজ করে না, বহুদিন ধরে পড়ে আছে রাস্তা, এই জন্যে। স্থানীয়রা বলছেন ডিএনসিসির নতুন সংযুক্ত 53 নম্বর ওয়ার্ডের রানাভোলা এলাকায় বেশ কিছুদিন আগে সংস্কারের কাজ শুরু হলেও হঠাৎই তা বন্ধ হয়ে যায়। আর এতেই যেন মহা বিপদে। চলে না রিক্সা গাড়ি, রোগীদের 1-1.5 কিলো হেঁটে বহন করে নিয়ে তারপর নাগাল পাওয়া যায় অ্যাম্বুলেন্সের। পরে কাজ হয়েছে, সেই রাস্তাগুলো আগে হয়ে চলে গেছে। আর রাস্তাটা কাজ ধরার পরও রাস্তাটা বিঘ্ন, কাজ হইতেছে না। ড্রেনের কাজ করলো, তারপরে সেই যে ফালায় রাখছে, আর এখন আর এদিকে আসেও না। ছোট ছোট বাচ্চারা, স্কুল, বৃদ্ধ, বয়স্ক, অসুস্থ রোগী কোলে করে মানুষ ওইখানে নিয়ে তারপরে অ্যাম্বুলেন্সে উঠাইছে, এরকমেরও রেকর্ড আছে। হ্যাঁ, রিক্সা তো আসতেছে না, তারপরে বৃষ্টির দিন আসলে তো আরো বেশি রকমের ভোগান্তি। স্থানীয় কাউন্সিলর বলছেন সীমানা জটিলতায় আটকে আছে কাজ।
যদিও মেয়রের আশ্বাস চলতি বছর দুর্ভোগটা কমিয়ে অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে। মানুষের রাস্তার খুব প্রয়োজন, কিন্তু এই রাস্তাগুলো করতে গিয়া কারো 1 ফিট 1.5 ফিট ভাঙ্গার যে এইটা মানুষ কেন জানি দিতে চায় না। এই মুহূর্তে যেহেতু সরকার বলেছে কোনো ল্যান্ড অ্যাকুইজিশন করা যাবে না, কারণ তাদেরকে 3 গুণ দাম দিতে হয়, সেই টাকাও কিন্তু নেই আমাদের কাছে। সুতরাং আমরা এই মুহূর্তে মেইন যে পাইপ যেগুলো আছে এগুলোকে বসিয়ে অ্যাটলিস্ট জলবদ্ধতার থেকে আমরা জনগণকে রেহাই দিতে চাই। যদিও নতুন 18টি ওয়ার্ডের কাজ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্পন্ন করার কথা জানিয়েছেন আতিকুল ইসলাম। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া 3rd ইঞ্জিনিয়ার উদ্দিন মোহাম্মদ রোকনের বাড়ি নেত্রকোনায় ঈদের আনন্দ। বৃহস্পতিবার রাত 8টার দিকে সদর উপজেলার বাখরোয়া গ্রামে নিজ বাড়িতে যান রোকন। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন স্বজনরা। তৈরি হয় আবেগঘন পরিবেশ। এলাকার লোকজনও জড়ো হন তাকে দেখার জন্য। গত 12 মার্চ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাতে বন্দী হওয়া 23 নাবিকের একজন নেত্রকোনার রোকন। 14 মে 23 নাবিক চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। কালকে তাকে যে সকল শুনছি, শোনার পর থেকে যে আগ্রহ যে কখন দেখতে পাবো। আমার হুত আল্লাহ আমার কোলে ফেরায় আনছে, আমি সবর আলহামদুলিল্লাহ, আমার হুত বাচ্চা আইছে, আমি অনেক অতিরিক্ত খুশি। ওইখানে ধরা করার পরে আমার নিজের যে আতঙ্ক, নিজের জীবনের জন্য যতটুকু ছিল তার থেকে আমার বেশি টেনশন ছিল আমার ফ্যামিলি। অনেকদিন পরে দেশের মাটিতে ফিরে চলে আসছি সুস্থভাবে আল্লাহর রহমতে। গাজীপুরে কাজ না করে ভুয়া ভাউচার বানিয়ে প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জেলা আইনজীবী সমিতির সাবেক শীর্ষ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক সভাপতি আহসান প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে বারের 2300 আইনজীবীর জমানো টাকা আত্মসাৎকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি সদস্যদের। রাজিবুল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন জুনায়েদ রুবেল। কাজের নামে একের পর এক ভুয়া ভাউচার তৈরি করে গাজীপুর জেলা আইনজীবী সমিতির 4টি অ্যাকাউন্ট থেকে প্রায় 2 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতি আহসান উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী সমিতির পক্ষে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন সমিতির স্টাফ সোহাগ রানা খান। আইনজীবীদের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে সমিতির অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ব্যক্তিগতভাবে খরচ করেছেন অভিযুক্তরা। এসব কর্মকাণ্ডের সঠিক হিসেব দিতে না পারায় পরপর কয়েকবার সমিতির সভায় বিপত্তিতে পড়েন তারা। পরবর্তীতে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি ভেঙে গঠন করা হয় অ্যাডহক কমিটি। শর্ত অনুযায়ী এই কমিটির সদস্যরা শুরু করেন তাদের দুর্নীতির অনুসন্ধান। এমন পরিস্থিতিতে আইনজীবী সমিতির আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে প্রতিবাদ ও বিক্ষোভ করেন অন্য সদস্যরা। সভাপতির ছেলে তারা বিদেশ পাঠানোর জন্য ভারত থেকে 60 লক্ষ টাকা নিয়েছে। সেক্রেটারির মেয়েকে বিদেশ পাঠানোর জন্য ভারত থেকে 40 লক্ষ টাকা নিয়েছে। এগুলো অন্যায়ভাবে নিয়েছেন। অ্যাডহক কমিটির সদস্য সচিব জানান, তাদের কাছ থেকে সকল নথিপত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা অভিযোগের জবাবে আত্মসাতের বেশ কিছু বিষয় স্বীকারও করেছেন বলে জানান সিনিয়র এই আইনজীবী। তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রো নিকট মামলা দায়ের করেছি। 3 দিনের ভিতরে আদালতকে রিপোর্ট দাখিল করার জন্য আদেশ প্রদান করেছেন। 1978 সালে গঠিত গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে বর্তমানে 2300-র বেশি সদস্য রয়েছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। মানিকগঞ্জের হরিরামপুরে নদী ভাঙন রক্ষা প্রকল্পের কাজে নিম্নমানের জিও ব্যাগ ব্যবহারের অভিযোগ উঠেছে। এরই মধ্যে ব্যাগগুলো থেকে বেরিয়ে আসছে বালু। একদিকে কাজের ধীরগতি, অন্যদিকে উপকরণ ব্যবহারে নয়ছয়। ভাঙন আতঙ্ক বাড়িয়েছে স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ডের দাবি, সময় মতো ব্যাগগুলো পরিবর্তন করে দেওয়া হবে। মোহাম্মদ ইউসুফ আলীর পাঠানো তথ্য ও রমজান আলীর ছবি নিয়ে রিপোর্ট। সহজেই ছিঁড়ে যাচ্ছে জিও ব্যাগ, বেরিয়ে আসছে ভেতরে থাকা বালু, অথচ এসব ব্যাগ দিয়ে নির্মাণ করা হচ্ছে নদীর তীর প্রতিরক্ষা। চলতি বছরের 1 জানুয়ারিতে শুরু হয় মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার উজানপাড়া থেকে বৌদ্ধকান্দি পর্যন্ত 1 কিলোমিটার এলাকায় নদীর তীর রক্ষার অস্থায়ী কাজ। গত 15 মে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়ানো হয় 1 মাস। এলাকাবাসীর অভিযোগ, ধীর গতিতে কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। পাশাপাশি নিম্নমানের জিও ব্যাগ ডাম্পিং করায় এখন তা ছিঁড়ে যাচ্ছে। এ কারণে আগামী বর্ষায় আবারও নদী ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের।
তাদের। কাজ যেভাবে শুরু হয়েছে ধীর গতিতে, এখন সম্ভাবনা আছে যে না এই কাজে আর আমাদের রক্ষা হবে না। যতটুকু হচ্ছে নিম্নমানের, আমরা সামনে যে বর্ষা আসতেছে খুবই আতঙ্কে আছি। কাজের মান খুব নিম্নমানের হইতেছে, এটা আমরা সবাই সরজমিনে দেখতেছি। আমরা চাই আরো ভালো মানের কাজ হোক, স্থায়ী বেড়িবাঁধ হোক। নিম্নমানের ব্যাগ শীঘ্রই পরিবর্তনের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। একই সঙ্গে কাজের গুণগত মান ঠিক রাখার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। নিম্নমানের কাজ হওয়ার সুযোগ নেই। কাজটি যেহেতু চলমান, কাজটা আমাদের এখনো সম্পন্ন হয়নি। আমরা কাজ আমাদের সমাপ্তির মধ্যে আমরা কাজটি ডিজাইন এবং এক্সিকিউশন মোতাবেক সম্পন্ন করব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে মাত্র 1 কিলোমিটার তীর রক্ষা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 11,25,00,000 টাকা। আর হরিরামপুর উপজেলার আরও 2 কিলোমিটার নদীর তীর এখনও অরক্ষিত। সময় সংবাদ, মানিকগঞ্জ। সংযোগ সড়ক তৈরি না করে নির্মাণ করা হয়েছে পাকা সেতু। এ কারণে 5 বছরেও কেউ ব্যবহার করতে পারেনি টাঙ্গাইলের কালীহাতির পাইকরা খালের সেতু। অবশ্য নতুন প্রকল্প হাতে নিয়ে সংকট সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। কাদের তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। বিলের মাঝে নির্মাণ করা হয়েছে পাকা সেতু, অথচ দুই পাশে তৈরি করা হয়নি কোনো সংযোগ সড়ক। 2019 সালের টাঙ্গাইলের কালীহাতি উপজেলার খড়শিলা রোয়াইল সড়কের পাইকাররা খালের ওপর 24 ফুট দীর্ঘ পাকা সেতু নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। একই সঙ্গে সংযোগ সড়ক তৈরি না করায় গত 5 বছরেও সেতুটি ব্যবহার করতে পারেনি কেউ। এলাকাবাসী জানান, সেতুর দুই পাশে কাঁচা সড়ক থাকায় উঁচু সড়ক নির্মাণ প্রয়োজন। সেতুর জন্য ওই কাঁচা সড়কটি ব্যবহারে ভোগান্তি বেড়েছে। বিকল্প সড়কে অতিরিক্ত অন্তত 5 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় তাদের। 3-4 বছর ধরে ব্রিজ দিছে, হ্যাঁ ব্রিজ দিয়ে তো মানুষ যাওয়া যায় না, 3-4 এলাকার মানুষের সমস্যা। আমাকে ছেলে মেয়ে যারা হয়তো ওই দিকটা ঘুরে হ্যাঁ আর নাহলে ওই দিকটা ঘুরে কলেজে যায়, অনেক সমস্যা। তো এটা যদি রাস্তাটা যদি মাটি কেটে যে অনেক ভালো করতো তাহলে যাওয়া আসা সুবিধা হইতো মানুষের। সরকারের কাছে চাই যে রাস্তাঘাট ভালো হইলে লোকজনের চলাচল সুবিধা হবে। তবে নতুন প্রকল্প গ্রহণ করে শীঘ্রই সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার। আশেপাশে ধান আছে, ধান কাটাটা শেষ হলে আমরা এই কাজে যেটুকু অসঙ্গতি আছে ব্রিজে ওঠানামার ক্ষেত্রে আমরা সেটা কাজটা করে দিই। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 20,12,000 টাকা। আর খড়শিলা রোয়াইল সড়কটি প্রতিদিন আশপাশের প্রায় 10 গ্রামের মানুষ চলাচল করে। সময় সংবাদ, টাঙ্গাইল। এবার অবৈধ আশ্রয় প্রার্থীদের নিয়ন্ত্রণ করতে কঠোর আইনের অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়ন। 27টি দেশের সরকারি প্রতিনিধিদের সমর্থনে এই আইনের অধীনে অবৈধদের বহিষ্কার এবং নিজ দেশে ফেরত পাঠানো সহজ হবে বলে মনে করছেন অনেকেই। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। 1997 সাল থেকে প্রচলিত ইউরোপিয়ান ইউনিয়নের অভিবাসন আইনের পরিবর্তন এবং সংস্কার নিয়ে বহু আলোচনা হলেও সদস্য রাষ্ট্রগুলো একমত না হওয়ায় বারবার তা পিছিয়ে যায়। গেল 4 বছর ধরে নানা আলোচনা এবং বিতর্কের পর অবশেষে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত 27টি দেশ একমত হয়ে অভিবাসন আইন ডাবলিন রেগুলেশন অনুমোদন দিয়েছে। এর আগে সমুদ্রপথে আসা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবার ক্ষেত্রে প্রধান দেশ ইতালি এবং গ্রিস একমত হতে ব্যর্থ হওয়ায় আইনটি সংশোধন করা যায়নি। আশ্রয় প্রার্থীদের বিষয়ে নতুন আইন পাশের পর ইতালি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইউরোপিয়ান ইউনিয়ন আশ্রয়প্রার্থীদের জন্য কঠিন আইন তৈরি করেছে। আপনাদের একটা কথাই বলবো, যারা প্রবাসী আছেন যে দয়া করে কোনো অপরাধের সাথে সংযুক্ত হবেন না। তারা যে চিন্তা করে আজকে ইউরোপে সহজ থেকে সহজতর করছে, সেটা হচ্ছে যে যাতে করে মানুষ সমুদ্র পথে না আসে। নতুন আইনে বলা হয়েছে 12 সপ্তাহের মধ্যে আশ্রয় প্রার্থীদের আবেদন নিষ্পত্তি করতে হবে। তবে যেসব দেশের আশ্রয় প্রার্থীর সংখ্যা 20% কম, সেই সব দেশের নাগরিকদের আবেদন বিবেচনা করা হতে পারে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। খেলার খবর। পেস বোলিংয়ে প্রথম পছন্দ হলেও পুরোপুরি ম্যাচ ফিট হওয়ার আগেই তাসকিনকে নিয়ে কোনো তাড়াহুড়ো না করার পরামর্শ সাবেকদের। তাদের শঙ্কা, তাতে গোটা ক্যারিয়ারই হুমকির মুখে পড়তে পারে ঢাকা এক্সপ্রেসের। ওয়ার্কলোড ম্যানেজ করে খেলতে না পারার জন্য বিসিসির পাশাপাশি তাসকিনেরও দায় দেখছেন তারা। বিশ্বাস, বিশ্বকাপে আস্থার প্রতিদান দেবেন টাইগার পেসাররা। নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিতাম। অপরাধ বোধ, অনুশোচনা, আছে নতুন প্রত্যাশা।
এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি, আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাল্লাহ। সেরেই বাংলা থেকে বিমানবন্দর, মুখে চিরচেনা সেই স্মিত হাসি, বোঝার উপায় নেই কি চলছে মনের ভেতর। 2014 সালে অভিষেকের পর থেকেই পেছন ছাড়েনি ইনজুরি, মাঝে বেশ ভুগেছেন কাঁধের চোটে। চিকিৎসকের পরামর্শ ছিল অস্ত্রোপচারের, কিন্তু তা করলে ফুল স্টপ হয়ে যেতে পারত গোটা ক্যারিয়ার। পরের গল্প তো সবারই জানা, টানা ম্যাচের ধকল, সঙ্গে সাইড স্টেন ইনজুরি। দলের সঙ্গে বিশ্বকাপ বহরে গেলেও আপাতত সপ্তাহ 3 বিশ্রাম। তবে প্রথম ম্যাচ থেকে তাসকিনকে পেতে চায় টিম ম্যানেজমেন্ট, আর এতেই হতে পারে হিতে বিপরীত। এর আগেও ফুলফিট না হয়েও ম্যাচ খেলার খেসারত দিয়েছেন একাধিক টাইগার পেসার। তাই তো তাসকিনকে নিয়ে কোনো তাড়াহুড়ো না করার পরামর্শ সাবেকদের। তাসকিন এখন যে ফর্মটা ক্যারি করছে অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্টে, তাহলে দলের খুব দরকার তাসকিনকে। এখন দেখতে হবে তার ইনজুরির ধরনটা কেমন, এটা কতটুকু রেস্ট নিলে ভালো হবে, বা এটার জন্য ট্রিটমেন্টটা কী ব্যবস্থা রাখতে হবে, সেই জায়গাটায় আমাদের কিন্তু একটা, আমি বলবো যে স্ট্রং আপনার ফিজিও ডিপার্টমেন্ট রয়েছে। তাসকিনের ইনজুরির দায় কার, এ নিয়ে এখনো চলছে আলোচনা সমালোচনা। তাসকিন নিজেও এর দায় এড়াতে পারেন কিনা উঠেছে সে প্রশ্ন। তবে বিশ্বকাপের ঠিক আগে এমন ঘটনা ভবিষ্যতের জন্য শিক্ষা। কখন রেস্টিং পিরিয়ডটা হবে, কখন আপনার স্ট্রেন্থটা বাড়াতে হবে, তো এই কাজগুলোতে আমার মনে হয় যে মডার্ন ক্রিকেটে আপনি যদি অল ওভার দ্য পেস বানান, আমি বলবো যে অন্য টিমের পেস বোলারগুলোকে দেখেন এবং তাদেরকে একটা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট দিয়ে বের করা হয়, তো সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের আরও বেশি অ্যাজ এ প্লেয়ার আপনাকে ইন্ডিভিজুয়ালি অনেক বেশি সচেতন হতে হবে। বাংলাদেশের জার্সিতে 61 টি-20তে 64 উইকেট শিকার তাসকিনের। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তার ওপরে কেবলই মুস্তাফিজ আর সাকিব আল হাসান। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 26 ঘন্টা ভ্রমণের পর যুক্তরাষ্ট্র পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। বাংলাদেশ সময় আজ ভোরে হোস্টনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছান শান্ত সাকিবরা। ঢাকা থেকে 16 মে রাত 1:40 ফ্লাইটে দেশ ছাড়েন টাইগাররা। আরব আমিরাতের দুবাইতে ট্রানজিটের পর আজ টেক্সাস সময় বিকেল 4:50 হোস্টনে পৌঁছায় বাংলাদেশ। এই শহরে আজ বিশ্রামে কাটাবেন ক্রিকেটাররা। আগামীকাল থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে তাদের। 21 মে শুরু হবে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার 3 ম্যাচের টি-20 সিরিজ। প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে প্রেইরি ভিউর প্যান্থার স্টেডিয়ামে। বিশ্বকাপের আগে উইকেট এবং কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এই সিরিজ সাহায্য করবে লাল সবুজকে। এরপর সিরিজ শেষে 26 মে আইসিসির তত্ত্বাবধানে চলে যাবে দল। বিশ্ব আসর শুরুর আগে ভারতের বিপক্ষে একটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। ফুলেল সৌন্দর্যের খবর। নরওয়ের রাজধানী অসলো সেজেছে বসন্তের বাহারি রঙের ফুলে। পথে পথে ফুলেল শোভা দেখে বিমোহিত দেশি বিদেশি অসংখ্য পর্যটক। নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছেন প্রকৃতিপ্রেমীরা। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্ট। বেগুনি, গোলাপি, হলুদ সহ নানা রঙের ফুলে ছেয়ে গেছে পথঘাট। সব মিলিয়ে নরওয়ের প্রকৃতি সেজেছে অপরূপ রূপে। অসলোর চারপাশে বাহারি ফুলের ঘ্রাণ, বসন্তের চোখ জুড়ানো দৃশ্য যেন এখানকার বাসিন্দাদের প্রশান্তি আরও বাড়িয়ে দেয়। প্রকৃতির স্নিগ্ধতা নিতে দেশটির অন্যান্য শহরগুলো থেকেই নয়, বিদেশি পর্যটকরাও ভিড় করছেন বাগানে বাগানে। মন কাড়া ফুলের সৌন্দর্য, অপূর্ব রং আর অকৃত্রিম মিষ্টি গন্ধ টেনে নিয়ে আসে তাদের মুঠোবন্দি করে রাখছেন অনেকেই। অসলোতে বেড়াতে এসে আমার প্রাণ জুড়ে গেছে। অনেক রকমের ফুল এখানে। নরওয়ের উত্তরে এমনটা দেখা যায় না। যেখান থেকে আমি এসেছি এখানে এসে খুব ভালো লাগছে। বসন্তের হাওয়ায় পার্ক আর বাগানে ফোটা এসব ফুল ভরিয়ে দিচ্ছে প্রকৃতি প্রেমীদের মন। শীতের পরে এসেছে বসন্ত, আর এই বসন্তকালে ফুটেছে ফুল। নরওয়ের রাজধানী অসলো জুড়ে এখন বাহারি নানান রঙের ফুলের সমাহার। আর এই ফুলের সুগন্ধ নিতে পর্যটকরা আসছেন বিভিন্ন দেশ থেকে নরওয়ের অসলোতে বেড়াতে।
জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হিমাগারে আলুর জায়গায় অবৈধভাবে মজুত করছে ডিম। এবার কুমিল্লায় অভিযানে 21 লাখ পিস জব্দ। মাদারীপুরে কৃত্রিম সংকট তৈরি করে হালিতে বাড়িয়ে দিয়েছে 15 টাকা। এবং দ্রব্যমূল্যের চাপে পিষ্ট মানুষ, ক্ষমতাসীনদের ইশতেহারে মূল্যস্ফীতি কমানোর অঙ্গীকার থাকলেও মেলেনি সুফল। চলতি বাজেটে বাস্তবায়ন চান অর্থনীতিবিদরা। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন কনক আজাদ। ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।